বিজ্ঞানের যুগে বাস করছি। বিজ্ঞানী এবং বিজ্ঞানের আবিষ্কারকে নিয়ে আমরা খুব গর্ব অনুভব করি, কিন্তু সেই বিজ্ঞানের আবিষ্কার সত্যিই কি আমাদেরকে মনুষ্যত্ব দিতে পেরেছে? যে বিজ্ঞানী বলে আমরা গর্ব অনুভব করি, সেই বিজ্ঞানীরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দিতে পেরেছে, কিন্তু আপনি চেতনাকে তারা দিতে কখনোই পারেনি। আজকে বিদ্যাসাগরের জন্মদিনে এইটুকু আমাদের মনে করিয়ে দিই, এই মেদিনীপুর জেলার পাশেই হচ্ছে কামারপুকুর, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছিল, এবং মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই বিদ্যাসাগর মহাশয় জন্ম নিয়েছিলেন 1820 খ্রিস্টাব্দে। ঠাকুরের জন্ম হচ্ছে 1836, মানে ঠাকুর বিদ্যাসাগরের থেকে ছোট ছিলেন 16 বছর। ঠাকুর দক্ষিণেশ্বরে আধ্যাত্মিক জগতের সব রকম অনুভূতির পরে যখন শুনলেন এরকম একজন পণ্ডিত আছেন যিনি দয়ার সাগর, বিদ্যার সাগর, কারণ বিদ্যাসাগরের কলেজে যে অধ্যাপক পড়াতেন মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়ন করেছেন, তিনি ঠাকুরের কাছে এসে বলতেন বিদ্যাসাগর সম্বন্ধে। ঠাকুর বললেন তাহলে চলো একদিন তার সঙ্গে দেখা করতে যাই। তা সেই ঠাকুর গিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়কে দর্শন করার জন্য কলকাতার বাদুর বাগানে তার যে আবাসস্থান ছিল সেখানে। ঠাকুর সেখানে পৌঁছালেন, সেখানে দেখছেন বিদ্যাসাগর মশাই টেবিলে বসে কাজকর্ম করছেন। তার টেবিলের ওপর অনেক চিঠিপত্র লেখা, যে চিঠিতে বেশিরভাগই আর্জি হচ্ছে তার কাছে সাহায্য চেয়েছেন। কে চাইছেন তার বিধবার জন্য, তার বিধবা তার জন্য কিছু সাহায্য করতে, কার ঘরবাড়ি, কার পড়াশোনা, কে বিদেশে আছেন তাকে সাহায্য পাঠাতে হবে, এরকম বিভিন্ন চিঠি তার টেবিলে পড়ে থাকতো। ঠাকুর সব দেখলেন, তারপরে বিদ্যাসাগরকে বলছেন যে এতকাল ছোটখাটো নদী, নালা, পুকুর, ডোবা দেখেছি, আজ সাগরকে দর্শন করতে এলাম। বিদ্যাসাগর বলছেন এটা আপনি কি বলছেন? বলে হ্যাঁ গো, তুমি তো দয়ার সাগর, বিদ্যার সাগর। বিদ্যাসাগর রসিক পুরুষ ছিলেন, ইনি ঠাকুরকে বলছেন সাগর দর্শন করতে এসছেন তো খানিকটা নোনা জলই নিয়ে যান এখান থেকে। ঠাকুর বলছেন কেন গো, তুমি তো অমৃতের সাগর। এরকম ভাবে বিদ্যাসাগরের সঙ্গে তার অনেক কথাবার্তা হয়েছিল, যেটা সব থেকে উল্লেখযোগ্য। বিদ্যাসাগরকে ঠাকুর বলছেন যে দেখো, তুমি এত পড়াশোনা করেছো, এত তোমার জ্ঞান, কিন্তু তুমি আসল জিনিসের সন্ধান পাওনি। সেই আসল জিনিসটা কি? আমাদের অন্তরাত্মা। বলে সেই অন্তরাত্মার সন্ধান তুমি খোঁজ করনি, তোমার ভেতরে অপূর্ণ থেকে গেছে। বিদ্যাসাগর মুগ্ধ হয়ে গেলেন, কি বলছেন, একজন অশিক্ষিত ব্রাহ্মণ আমার সঙ্গে এইরকমভাবে ইনি কথা বলছেন, এবং তার প্রাণে খুব লাগলো। ইনি বুঝতে পারলেন সত্যিই তো তার জীবনের অনেক অসম্পূর্ণতা থেকে গেছে, এবং ঠাকুর সেই পূর্ণতাকে পূর্ণ করে দিয়েছিলেন। ঠাকুর তাকে কয়েকটা গান শুনিয়েছিলেন। সেই গান গাওয়ার পরে ঠাকুর নিজেই যখন সমাধিস্থ হয়ে পড়েছেন, বিদ্যাসাগর এই ঈশ্বরের ভাবে সমাধি কিভাবে হতে পারে, সমাধি হলে মানুষের কি অবস্থা হয়, সেই জিনিসকে প্রত্যক্ষ করেছিলেন রামকৃষ্ণের মধ্যে। এবং রামকৃষ্ণ যখন সেখান থেকে চলে আসবার সময়, তখনকার দিনে তো বিদ্যুৎ নেই, বিদ্যাসাগর নিজে সিঁড়িতে আলো ধরছেন তাকে নিচে নামিয়ে আনার জন্য, এবং গাড়িতে তুলে যাওয়ার আগে তাকে প্রণাম করছেন, যদিও তিনি বয়সে 16 বছরের ছোট। এই হচ্ছে আমাদের আসল তত্ত্ব, যেটা ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের কথা হয়েছিল, যেটা স্বামীজি বলছেন যে হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পূর্ণতা আছে, সেই পূর্ণতার বিকাশই হচ্ছে শিক্ষা। আগে উপাচার্য মহাশয় যে সমস্ত বলছিলেন, যে সমস্ত কার্যকলাপ, কার্যসূচি উনি নিয়েছেন, উনি যেন লক্ষ্য রাখেন তাদের আত্মিক উন্নতি, মানুষের প্রকৃত উন্নতি যেন হয়। ছেলেমেয়েরা আজকাল বিজ্ঞানের যুগে এরা খুব অহংকার বোধ করে, হাতে মোবাইল পেয়ে, ল্যাপটপ পেয়ে তারা ভাবে দুনিয়াটা আমার হাতের মুঠোয়। কিন্তু হাতের মুঠোয় দুনিয়াকে কি রাখবে? তোমার নিজেরই খবর তুমি রাখতে পারো না। তোমার নিজের জ্ঞান, তোমার ভেতরে যেটা ঢাকা পড়ে আছে, তাকে জাগাবার মতো শক্তি তোমাদের কোথায়? সেই ভেতরের শক্তিকে জাগাবার চেষ্টা করো, এবং তার জন্য মোবাইল তোমাকে সাহায্য করবে না। তোমার প্রকৃত জ্ঞান তোমার নিজের ভেতরে সুপ্ত হয়ে আছে, সেই জ্ঞানকে প্রকাশিত করতে হবে, সেই জ্ঞানকে প্রকৃত জাগিয়ে তুলতে হবে, তবেই প্রকৃত শিক্ষার অর্থ। এই বলেই আমার বক্তব্য।